স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকে আলোচনার একটি বিষয় নির্ধারণ করেছি, জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক জোট। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই, আমার পাশেই আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং পাশে আছেন শাহিন চৌধুরী, সম্পাদক abnews24bd.com। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। ক্ষমতায় গেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করবে বিএনপি, কিশোরগঞ্জে ভার্চুয়াল সভায় তারেক রহমান। আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা, এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের। সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা, এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন হাসিনা, মন্তব্য প্রেস সচিবের। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত, নিউ ইয়র্কে দলের আমির। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি। বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে আসছে বিদেশি বিশেষজ্ঞরা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারার সিদ্ধান্ত, প্রতিবাদে বিক্ষোভ। এবং ডেঙ্গু সংক্রমণে 10 মাসে 250-র বেশি মৃত্যু, আক্রান্ত প্রায় 64,000। সচেতনতার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা, মশা নিধনে জোর দেওয়ার তাগিদ। দর্শক, আমরা আজকের প্রধান শিরোনামগুলো দেখে আসলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আজকে আমরা কথা বলবো জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক জোট এ নিয়ে। মনিরা শারমিন প্রথমে আসতে চাই। আজকে তো এনসিপির পক্ষ থেকে আপনাদের কয়েকজন, আক্তার হোসেন সহ জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়েছে, সেখানে তারা দেখা করেছে। আপনারা আগে থেকেই বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি না হওয়া পর্যন্ত এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা এই সনদে সাইন করবেন না। আজকে দেখা করার পরে কি কি বিষয়গুলো নিয়ে কথা হলো এবং সাইন করার জন্য কত দূর এগিয়ে গেলেন আপনারা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা তো আসলে এই জুলাই সনদ স্বাক্ষর যে অনুষ্ঠানে যাইনি। এটার কারণ বলে আমরা মনে করেছি সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে আমরা যেই দলগুলো আসলে আলোচনা করেছি, সেইখানে কিন্তু আমরা এই ঐক্যমত্যে কিন্তু পৌঁছেছি যে জুলাই সনদ একটা হবে। সুতরাং এখানেই স্বাক্ষর করতে যাওয়া আমাদের কাছে একটা আনুষ্ঠানিকতা মনে হয়েছে। এবং স্বাক্ষর কখন করব, আসলে স্বাক্ষর একমত এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। স্বাক্ষর করব তখন যখন আসলে এর ভেতরে কি আছে সেটা আমরা জানবো। এবং সাথে সাথে আমরা বলছি যে এটা সাধারণ মানুষেরও জানার দরকার, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কার নিয়ে আসলে বাংলাদেশে তো আসলে গত 53-54 বছর ধরে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। সুতরাং যেই বিষয়গুলো সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের যে রূপরেখা, সেটা নিয়ে যখন 30টিরও বেশি রাজনৈতিক দল একসাথে বসলো, সেখানে আসলে 84টি বিষয় নিয়ে আমরা ডিবেট করলাম, ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করলাম সেখানে আসলে কি আছে এবং সেটা জুলাই সনদে আসলে কিভাবে সেটা আসলে লেখা থাকবে, এটি আসলে জনগণের জানা দরকার। সেই জন্য আমরা বলেছি যে স্বাক্ষর করা তো আমরা একমত, এটার ব্যাপারে কোনো অসুবিধা নাই, সনদ হবে, কিন্তু সনদের ভিতরে টেক্সটটা কি হবে এটা আমাদের জানা দরকার এবং এরপরেই আমরা আসলে স্বাক্ষর করব। আমরা স্বাক্ষর করার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই।
তবে আমরা যেটা বলছি যে এই যে আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কিভাবে হবে হবে বাস্তবায়ন সেটা আপনারা জানার পরেই হচ্ছে স্বাক্ষর সাইন করব। করবেন। এবং এখানে আমাদের 3টি আমরা দাবি কিন্তু জানিয়েছি আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে জুলাই সনদের এই আইনি ভিত্তি হতে হবে এবং এই টেক্সটটা ওপেন করতে হবে সবার জন্য, সবারই জানা দরকার এই জুলাই সনদ আদেশের মাধ্যমে যখন এই সনদটি তৈরি হবে। এবং এই জুলাই সনদ আদেশটি জারি করবেন ডক্টর ইউনূস, যিনি আসলে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। সুতরাং এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যদি কেউ থাকেন, আসলে আমরা যদি বলি যে হেড অফ দ্য স্টেট, নির্বাহী আদেশে উনি এটা জারি করার কথা বলছেন না, এটা হ্যাঁ যে জুলাই সনদ আদেশটি হবে এটা তো সাংবিধানিক আদেশ আমরা বলছি, কিন্তু এটি অনেকেরই এই নামটি নিয়ে অসুবিধা আছে। সেই জায়গাতে মানে পরে ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে যে জুলাই সনদ আদেশ, সাংবিধানিক আদেশ না বলে। জুলাই সনদ আদেশটি এমনিতেই হেড অফ দ্য স্টেট এটি জারি করেন, কিন্তু প্রেসিডেন্ট চুপ্পু তিনি আসলে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে নাই, তাকে আসলে মানে মোটামুটি জোর জবরদস্তি করে বসিয়ে রাখা হয়েছে। উনি মনে হয় পালিয়ে যেতে পারলে ওনার জন্য মনে হয় ভালো হতো। তো সেই জায়গা থেকে যেহেতু ডক্টর ইউনূস এই গণ অভ্যুত্থানের এই জন আকাঙ্ক্ষার ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন এবং এই সংস্কারে সবচেয়ে বেশি যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং উনি একমাত্র যিনি হচ্ছে এই আদেশটি জারি করতে পারেন। এবং এরপরে সেই আদেশটিতে মানে যা যা আসলে অন্তর্ভুক্ত থাকবে সেটি নিয়ে একটা গণভোটের কথা আছে। এবং এই জায়গাতেও আমাদের কিছু প্রশ্ন আছে যে আসলে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বাদ দিয়ে আসলে মানে যেভাবে করে আলোচনা হয়েছে এবং ঐকমত্য কমিশনের যা প্রস্তাব সেটি আসলে গণভোটে যাওয়া উচিত। এবং এরপরে আমরা বলেছি যে পরবর্তী নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি দিয়েছে সেগুলো বাদ দিয়ে না, মানে সেগুলো তো নোট অফ ডিসেন্টটা আসলে সহই, হ্যাঁ ওটা সহই আসলে গণভোটে যাওয়া দরকার। এখন এখানে আবার নোট অফ ডিসেন্টের আসলে সংজ্ঞাটা কি? নোট অফ ডিসেন্ট মানে কি এটাতে তারা কোনো মতেই একমত না, নাকি এইটাতে পার্শিয়ালি একমত, এটা সংজ্ঞাটাও তো আমরা জানি না। সুতরাং যখন একটি আদেশ হবে সেখানে নোট অফ ডিসেন্টের সংজ্ঞাটিও পরিষ্কার করতে হবে যে নোট অফ ডিসেন্টটা অর্থ কী। তো সেই জায়গা থেকে এটি আমরা বলছি এটি সহই গণভোটে যাবে এবং পরবর্তী সংসদে যেটি বলা হয়েছে যে পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে এবং সেটিতে এই যে সাংবিধানিক আমরা যেটা বলছি যে 47টি অনুচ্ছেদ কিন্তু ভায়োলেট হয়েছে। এই ঐকমত্য কমিশনে আমরা যে আলোচনা করেছি 47টি অনুচ্ছেদ সরাসরি এটি সংবিধান সম্পর্কিত। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলছি যে নতুন সংবিধান হিসেবে সেটি হবে হচ্ছে সংবিধান 2026 এরকম নাম দিয়ে সেটা হবে। সুতরাং এই বাংলাদেশ সংবিধান 2026 এটি হচ্ছে যারা আসলে নির্বাচিত সরকার তাদের এই পাওয়ার থাকবে, তারা সেটা যে কোনো সিস্টেমে করতে পারে। সেটা ঐকমত্য কমিশন প্রপোজ করবে যে কত দিনের মধ্যে আসলে এটি একটা প্রপোজাল এসছে 90 দিন, আবার 120 দিন হতে পারে। সুতরাং এইরকম একটা সময় থাকবে যেটিতে আসলে তারা এই সংশোধিত যেই বিষয়গুলোতে আমরা ঐকমত্য হয়েছি সেই বিষয়গুলো সেখানে বাস্তবায়ন করবেন। সুতরাং এই পদ্ধতিটি পুরোটাই আসলে এই জুলাই সনদ আদেশে থাকতে হবে এবং এই টেক্সটটি যখন আসলে আমাদের কাছে পরিষ্কার হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত করা হবে, আমরা তখনই আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। কোনো অসুবিধা আপনি গণভোটের কথা বলছেন, গণভোটটা আপনারা কখন চাচ্ছেন? জামায়াত সহ অন্য যে 7টি রাজনৈতিক ইসলামী দল আছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আন্দোলন করছে, রাস্তায় আছে তারা। আপনারা কি নির্বাচনের আগে চাচ্ছেন না নির্বাচনের দিনই গণভোটটা? দেখেন এইখানে বিএনপি বলছে নির্বাচনের দিন হলে ভালো হয়, জামায়াত বলছে নভেম্বরে, এখনো সময় আছে যেহেতু নভেম্বরে করলে ভালো হবে। মানে আমাদের এইখানে আসলে অবস্থান হচ্ছে খুব রিজিড না, আমরা বলছি যে আগেও হতে পারে আবার নির্বাচনের দিনও হতে পারে। আগে হওয়ার ক্ষেত্রে আমাদের একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে দেখেন যখন আসলে আমরা মানে এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই দেখা যাবে যে পুরোপুরি নির্বাচন মানে মার্কামুখী, বা আমরা যেরকম নির্বাচনের সময় দেখেছি যে পুরোপুরি নিজেদের চেনানো বলেন বা যারা আসলে বিভিন্ন সংসদীয় আসনে তারা আসলে নিজেদের ওই মার্কামুখী এবং নিজেদের চেনানোর যে রাজনীতিটা সেই রাজনীতিতে চলে যান। সুতরাং সেই জায়গায় আসলে গণভোটটা যদি আমরা আগে করি তাহলে সেখানে এই সংস্কার প্রস্তাবগুলো এইগুলো নিয়ে আসলে মানুষের কাছে যেতে পারবেন যারা আসলে জনপ্রতিনিধিরা আছেন। তো সেই জায়গা থেকে সংস্কার প্রস্তাবটি একটু বেশি গুরুত্ব পাবে বলে আমরা মনে করি। তবে এই বিষয়ে আমরা রিজিড না, এই বিষয়ে আলোচনা আমরা পরামর্শ দিয়েছি আসলে ঐকমত্য কমিশনকে। এখন ঐকমত্য কমিশন আসলে সবকিছু বিবেচনা করে সরকারকে কি প্রস্তাব করে এটি দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। শাহীন চৌধুরী, আসলে এই যে গণভোটের কথা হচ্ছে, আপনি তো জানেন যে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো মাঠে আন্দোলনে আছে যে গণভোট হতে হবে নভেম্বরে, এর মধ্যেই নভেম্বরে করার কথা বলছেন এবং এনসিপি বলছে এ বিষয়ে তারা রিজিড না। বিএনপি বলছে যদি
জাতীয় নির্বাচনের দিন হয় তাহলে খরচ কমবে, একই সঙ্গে হবে, আলাদা করে এটা নিয়ে একটা বিশাল আয়োজন করতে হবে না। আপনি আসলে সাংবাদিক হিসেবে কি মনে করছেন যে কোন সময় এই গণভোটের আয়োজনটা করলে ভালো হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক মনিরা শারমিনকে ধন্যবাদ। আসলে এই গণভোট ইস্যুতে আসার আগে জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আমার সহ আলোচক কিছু কথা বলেছেন, সেই বিষয়ে আমি আবার একটু ব্যাখ্যা দিয়ে তারপরে আপনি গণভোটে আসছি। ব্যাখ্যাটা হলো যে জুলাই সনদটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড কার? এনসিপির। জুলাই সনদ নিয়ে বিএনপি বা অন্যান্য দলের কিন্তু অত আগ্রহ ছিল না। যাই হোক, ঐকমত্য কমিশন দীর্ঘ একটা আলোচনা শেষ করে তারা একটা কনসেনসাসে পৌঁছালেন, এবং সেই কনসেনসাসে পৌঁছানোর পরে যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি গেল না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। আপনারা কি হয়েছেন আমি জানি না, মানে আপনি আশা করেছিলেন অবশ্যই এনসিপি থাকবে? হ্যাঁ, এনসিপির কি বক্তব্য? তার বক্তব্যটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের দৃশ্যমান তারা অগ্রগতি বা কিভাবে হবে সেইটা আগে জানতে চায়। আচ্ছা, বাস্তবায়নের প্রথম প্রক্রিয়াই তো আগে এটা স্বাক্ষর করা, তারপরে তো অর্ডিন্যান্স হবে নাকি গণভোট হবে নাকি সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন আছে। আপনার মনে থাকতে পারে যে এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিএনপির কিন্তু প্রথম থেকে একেবারেই ভিন্ন মত ছিল। প্রথম বলছে যে নির্বাচিত সংসদে এসে জুলাই সনদ অ্যাপ্রুভ করা হবে, সংসদে এটা পাস হবে। তারপরে তারা একদম ছাড়লেন, ছেড়ে তারা বললেন যে এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স হিসেবে পাঠানো যেতে পারে, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে জুলাই সনদ ডিসিশন হবে। তারপরে তারা আর এক ধাপ ছাড়লেন, ছেড়ে বললেন ওকে আমরা গণভোটে রাজি। এখন কোথায় আছে গণভোট? এখন আগে না পরে? এটা খুব মামুলি, এটা খুব বড় ডিফারেন্স না। শারমিনও বলেছে এটা খুব বড় ডিফারেন্স না, কিন্তু মূল বিষয়টা হলো এনসিপি একটা রং পথে হাঁটছে। এই রং পথে কেন হাঁটছে? তাদের বক্তব্য হলো যে একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং সাংবিধানিক আদেশটা কে দিবেন? যেহেতু গণ অভ্যুত্থানের সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো রাইট নেই, কারণ এটা গণ অভ্যুত্থানের সরকার না, এটা বিপ্লবী সরকার না, এটা আপনাদের মনে রাখতে হবে। তখনই তো ভুল হয়েছে, আপনাদের উচিত ছিল সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এবং একটা বিপ্লবী সরকার করা, সেটা করতে পারেন নাই। যে চুপ্পুর কথা বললেন সেই চুপ্পুর কাছেই তো ওত নিয়েছে এই সরকার। কিসের ভিত্তিতে ওত নিয়েছে? তখন পার্লামেন্টে একটা সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠানো হয়েছে যে এই অবস্থাতে একটি সরকার পালিয়ে গেছে, তখন কি করা যাবে? সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে হ্যাঁ, একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যায়। কিসের ভিত্তিতে দিয়েছে? অ্যাজ পার কনস্টিটিউশন। সেই ভিত্তিতে তাহলে ওথ হলো। এটি একটি সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকারের সংবিধানের রক্ষককে, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি ছাড়া কারোর এখানে অর্ডিন্যান্স দেওয়ার বা আদেশ দেওয়ার সুযোগ নেই। আজকে পর্যন্ত আমি আজকের মিটিংয়েও আমি দেখলাম যে আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সঙ্গে দেখা করলেন। ঐকমত্য কমিশন তারা জানালেন যে তারা একটা আদেশের খসড়া তৈরি করেছেন এবং আখতার তাতে আশাবাদী হয়েছেন। সেই আদেশের খসড়া কোনোভাবেই এই আদেশ ডক্টর ইউনূসের দেওয়ার রাইট নেই। তাহলে এই সরকার ভেঙে দিয়ে বিপ্লবী সরকার করতে হবে, তারপরেই তিনি দিতে পারবেন। এখনও পর্যন্ত যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে, সুতরাং এটার অধ্যাদেশ দেবেন রাষ্ট্রপতি। যে অধ্যাদেশ রাষ্ট্রপতি দেবে পরবর্তীতে পার্লামেন্টে সেটা অ্যাপ্রুভ হবে। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ? যখন সংসদ বিদ্যমান না থাকে। আমি 20 বছর পার্লামেন্ট কভার করেছি, তো সাংবিধানিক ল কিছু আমি জানি। সংসদ যখন বিদ্যমান না থাকে, রাষ্ট্রের প্রয়োজনে কোনো জরুরি আইন করার প্রয়োজন হয়, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেন। অর্ডিন্যান্স ওই সময়ের জন্য ওটা আইন, কিন্তু এটা পরের পার্লামেন্টে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, না হলে এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, এই আইনের কোনো বৈধতা থাকবে না। সুতরাং এখনো পর্যন্ত বিষয় এই যে এত বড় একটা আন্দোলন হলো, সেখান থেকে সেই আন্দোলনের পরে এসে সবাই একমত হলো যে জুলাই সনদ হতে হবে। আমি তো খুবই আশাবাদী হয়েছিলাম এবং সব দলই গণভোটে আসছে। গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা কি এবং সব দলই হতে পারে না? গণভোটের আদেশ হতে পারে, কিন্তু তাদের দাবির সঙ্গে তো মিলছে না। তারা তো চাচ্ছেন চিফ অ্যাডভাইজারের আদেশ। চিফ অ্যাডভাইজার আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে এই সংসদ এই সরকার এখন বাদ দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে, তাহলে চিফ অ্যাডভাইজার দিতে পারে। বিপ্লবী সরকার সব পারে, কারণ কনস্টিটিউশন তখন বহাল নাই। এখনও কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের রক্ষক রাষ্ট্রপতি।
চিফ অ্যাডভাইজার সেজন্যই তো তারা- নির্বাহী বিভাগের প্রধান, উনি সেজন্যই কিন্তু তো রাষ্ট্রপতিকে- রাষ্ট্রপ্রধান না, উনি সরকার প্রধান। রাষ্ট্রপতি কিন্তু সেই জন্য হ্যাঁ। ওনারা কিন্তু চেয়েছিলেন, এনসিপি সহ আরো অনেকে হ্যাঁ চেয়েছিলেন চেয়েছিলেন, তাকে সরিয়ে তখন দিতে, হয়নি। কিন্তু সেটা তো সেই BNP ব্যর্থতা, সে এনসিপি সময়- হয়তো সেই সে আন্দোলনটা সময় তুলতে BNP পারে নাই, তাদেরকে support সেক্ষেত্রে করে নাই। বিএনপি তো তখন ভেটো দিয়ে বসলো। ভেটো দিয়েছিল। যদিও বিএনপি এখন সেটা বুঝতে পারছে নিশ্চয়ই, বিএনপির এখনকার কর্মকাণ্ড আর মানে তখন কি বুঝতে পারছে যে সে সময় ভুল হয়েছে, support ভুল হয়েছে। না তো দেওয়াটা। সুতরাং যদি তখন রাষ্ট্রপতিকে করা যেত, তাহলে বিপ্লবের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে একজন রাষ্ট্রপতি যদি থাকতেন, তাহলে নিশ্চয়ই জুলাই সনদ অনেক কিছু সহজ হতো। আমার মনে হয় যে এনসিপিও তখন ওই রাষ্ট্রপতির অর্ডিন্যান্স তারা মেনে নিতে পারতেন, যেটা চুপ্পুর ব্যাপারে তারা বিব্রত বোধ করছেন। আর এখন আসছে আপনার যেটা মূল প্রশ্ন, গণভোট। এখন গণভোট আগে না পরে, এটা দুই রকম ডিফারেন্স আছে। একটা হলো যে গণভোট যদি আগে হয়, তার পজিটিভ দিক কি? পজিটিভ দিক হলো তাহলে জুলাই সনদ অ্যাপ্রুভ হয়ে গেল কিন্তু, এবং পরবর্তী নির্বাচনটা হবে জুলাই এই সনদের অধীনে। জুলাই সনদ আর বর্তমান সংসদের সংবিধানের মধ্যে অনেক ফারাক। বর্তমান আছে 300 আসনের সংসদ, জুলাই সনদে কিন্তু 400 আসনের সংসদ। বর্তমানে আছে এক কক্ষ বিশিষ্ট সংসদ, মানে জুলাই সনদ অ্যাপ্রুভ হলে ওখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদ। সুতরাং জুলাই সনদ যদি আপনি আগে গণভোটটা হয়, তাহলে আমি মনে করি আন্দোলনের স্পিরিটটা রক্ষা হলো। স্পিরিট যে উদ্দেশ্যে হয়েছিল, তাহলে আগে গণভোটটা ওই কারণে জরুরি। আগে গণভোট হলে তাহলে 400 আসন ইলেকশন হবে, এবং আপার হাউস থাকবে, আপার হাউস লোয়ার হাউস দুটিই থাকবে, এবং আপার হাউসে কিন্তু পিআর পদ্ধতি বহাল আছে, যদি এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নোট অফ ডিসেন্ট টিকবে না। কেন টিকবে না? গণভোটে যখন যাবে, পুরা প্রস্তাবের উপর গণভোট যাবে, আপনি 3টে বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ওটা নালান বাইটে যাবে। পাবলিক ভোট দিছে অথবা এটা আইন, আপনার নোট অফ ডিসেন্ট নাই, এটার কোনো ভ্যালু নেই। সুতরাং নোট অফ ডিসেন্ট সহই, হ্যাঁ সহই যাবে, ওটাকে বাদ দিয়ে দিতে পারবেন না। কারণ নোট অফ ডিসেন্ট দিচ্ছেন ধরেন 8টা দল, আর 24টা দল তো দেয়নি, বা 22টা দল তো দেয়নি, তাদের তো মতামতের মূল্য আছে। সুতরাং ওটা বাদ দিয়ে আপনি দিতে পারেন না। এটা হলো আগে গণভোট হওয়ার পজিটিভ দিক, যে যদি আগে গণভোটটা হয়, তাহলে একদম জুলাই সনদ অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে পরবর্তী পার্লামেন্ট এটা অ্যাপ্রুভ করতে বাধ্য, তখন আর কোনো নেই। কিন্তু যদি আগে না হয়, আগে না করার পিছনে বিএনপির যে যুক্তি, সেটা হলো যে একটি নির্বাচন আয়োজনের জন্য 28 থেকে 30 হাজার কোটি টাকা খরচ হয়, এবং যদি আপনি ধরেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আপনি করবেন, তো ফেব্রুয়ারি আর নভেম্বরের ডিফারেন্স কত? 3 মাসও না, নভেম্বর মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধরেন 3 মাস। তো 3 মাসের মধ্যে 30-60 হাজার কোটি টাকা খরচ করা, মানে প্রায় $6 বিলিয়ন সমপরিমাণ। এটা কি জাতির জন্য খুব এই বিবেচনায় এই টাকার খরচ ছাড়া আর তো কোনো ব্যাপার থাকার কথা? আর আমার মনে হয় কি, আর একটা ব্যাপার আছে, সেটা হলো বিএনপির ভেতরে একটা শঙ্কা কাজ করছে। তারা তো ফেব্রুয়ারি মাইন্ডসেট দিয়ে কাজ করতেছে, আগাচ্ছে। এখন দেখা গেল যে এইটা করতে গিয়ে নভেম্বরের জায়গায় হয়তো ডিসেম্বর হয়ে গেল, গণভোটটা ফেব্রুয়ারিতে আর নির্বাচন হচ্ছে না। আর ফেব্রুয়ারিতে না হলে যে ঝামেলাটা হবে, যেটা আগে বলা হয়েছে, যে সাথে রমজান আছে, এরপরে ওই স্কুল কলেজগুলোর পরীক্ষা আছে, এরপরে বন্যা আছে, নানান কারণে হয়তো সেই নির্বাচন আলটিমেটলি আগামী নভেম্বরে বা অক্টোবরে গিয়ে ঠেকতে পারে। এই ভীতিটা কিন্তু বিএনপির ভেতরে কাজ করছে। সুতরাং বিএনপি যে শুধু যে টাকার কথা চিন্তা করছে তা কিন্তু না, আমার মনে হয় আর কি, যেহেতু এখানে বিএনপির শাহীন চৌধুরী বলছিলেন যে এনসিপি আসলে ভুল পথে হাঁটছে, প্রধান উপদেষ্টা এই ধরনের আদেশ আসলে জারি করতে পারেন না, যেহেতু এটা কোনো আপনাদের, যেহেতু এখনো সংবিধানের অধীনেই এই দেশ চলছে এবং রাষ্ট্রপতি নিজে আছেন সেখানে, প্রধান উপদেষ্টা এটা করতে পারেন না। আপনারা যদি বিপ্লবী সরকার গঠন করতেন তাহলে হয়তো সম্ভব ছিল। শাহীন চৌধুরী বলছিলেন, যদি একটু শুনে আসে। দেখেন, প্রথমত মানে ভাই যেটা বলছিলেন যে জুলাই স্বাক্ষর না করাতে উনি হতাশ হয়েছেন। জুলাই সনদ স্বাক্ষর করা আমার কাছে অনেক ক্ষেত্রেই ব্যাপারটা এমন যে ছেলে না দেখে মানে কাবিননামায় সিগনেচার করার মতো। মানে ছেলে তো দেখতে হবে, না হলে আমি কার সাথে মানে কাকে বিয়ে করতেছি, এগ্রিমেন্টে যাচ্ছি, সেটা তো আমি জানি না। সুতরাং এইটা একটা বিষয়। আরেকটা বিষয়, দেখেন বাংলাদেশ এখন আসলে চলতেছে একটা হচ্ছে জগা খিচুড়ি অবস্থায়। হ্যাঁ, অনেক কিছু কিন্তু আমরা এক্সট্রা কনস্টিটিউশনাল করে ফেলেছি। যেমন ঐকমত্য কমিশনে আমরা যে এই 30টিরও বেশি রাজনৈতিক দল বসলাম, বসে আমরা বলছি
সংবিধানের বেসিক স্ট্রাকচার যেটা কিন্তু কোনোভাবেই মানে এটা মানে আমরা যদি সংবিধানের কথা ধরি যে আমরা হচ্ছে সংবিধানের আন্ডারে আছি, তাহলে ঐকমত্য কমিশনে 30টিরও বেশি রাজনৈতিক দল বসে আমরা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে প্রশ্নবিদ্ধ করছি। কিভাবে? আমরা বলছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে। এটি তো মানে 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি কিন্তু পরিবর্তন করা যায় না, অপরিবর্তনীয়, কিন্তু আমরা কিন্তু করছি। আমরা বলছি যে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং আপার হাউস আমরা বলছি পিআর। এগুলো কিন্তু একেবারে সংবিধানের বেসিক স্ট্রাকচার ভায়োলেট করা। এবং এই মানে যদি আপনি বলেন যে এই সংবিধান এখনো বহাল আছে, তাহলে কিন্তু এই বেসিক স্ট্রাকচার ভায়োলেট করার অপরাধে সালাউদ্দিন আহমেদ সহ মানে আমরা যত রাজনৈতিক দল আসলে ওখানে উপস্থিত ছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলায় আমাদের ফাঁসিতে ঝুলানো হবে। সুতরাং এটা আসলে বলা যায় না যে আমরা পুরোপুরি আসলে কনস্টিটিউশনের মধ্যে আছি। আসলে আমরা কনস্টিটিউশনের মধ্যে নাই, এক্সট্রা কনস্টিটিউশনাল অনেক কাজই আমরা করছি। এবং এই যে গণভোট, এই গণভোট তো আসলে আমাদের সংবিধানে নাই। এই গণভোটটা হচ্ছে এই জন্যই তো এই আদেশটা হতে যাচ্ছে। এবং যেই গণভোটের কথা সেটাও কিন্তু যেই সাংবিধানিক গণভোট, সংবিধানের কোনো পরিবর্তনের জন্য গণভোট আমরা দেখেছি একদম 1977, 1985 এবং 1991 সালে আমরা 3টা গণভোট কিন্তু সেটি কিন্তু 142 অনুচ্ছেদ এবং সেটিও কিন্তু এখন কিন্তু সেটিও আন্ডার সাবজুডিস ম্যাটার। সেটা হচ্ছে কারণ হলো সেটা মানে পাস হয়ে আসতে মানে এটা পরে সংসদ লাগবে। সুতরাং এই গণভোট কিন্তু সেই গণভোট যেই গণভোটে হচ্ছে সংবিধানের যে পরিবর্তনগুলো, মানে যখন আসলে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের কোনো সংবিধান নাই, আমাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐক্যমত্য পোষণ করছেন কিছু ব্যাপারে, তখন এটি আসলে কে এটার বৈধতা দিবে, তখন আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ এটার বৈধতা দিবে হা না ভোটের মাধ্যমে। এবং এর কারণেই কিন্তু পরবর্তী সংসদকে এক্সট্রা যে কনস্টিটিউশনাল পাওয়ারটা দেওয়া হয়েছে, তারা কিন্তু সেখানে রেটিফাই করবে যে ঠিক আছে এই বিষয়গুলো যেহেতু হয়েছে। এখন আমি যদি বলি যে এই সাংবিধানিক আদেশ বা জুলাই সনদ আদেশটি আসলে মানে এটি আসলে হবে কি হবে না, এটি যদি ডক্টর ইউনূসও দেন, সেটিও কিন্তু আমরা পরবর্তী সংসদের কাছেই কিন্তু আমাদের যেতে হবে। সুতরাং তারা রেটিফাই করলেই বিষয়টা মিটে যায় যে না ঠিক আছে এই জিনিসগুলো ওই আদেশটা, তাহলে এটা আমরা মানব। মনিরা শারমিন, ধন্যবাদ আপনাকে। শাহিন চৌধুরী, আমি বিরতির পর এসে একটু অন্য বিষয়ে আলোচনায় যাব, সেটা হচ্ছে এই যে নির্বাচনী যে জোটে কারা কোন দিকে যাচ্ছে, আপনার বিশ্লেষণে কি আসে, আমরা একটু সেটা শুনবো। তার আগে একটু বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। শাহিন চৌধুরী, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আজকে বিএনপির মহাসচিব একটি প্রোগ্রামে বলেছেন সবাইকে নির্বাচনে আসার আহ্বান তিনি জানিয়েছেন। অনেকেই হয়তো নির্বাচনে আসবে, কেউ হয়তো আসবে না, সেখানে জাতীয় পার্টি নিয়ে একটি দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে, কি হবে। এনসিপি একরকম বলছে, জামায়াতে ইসলামী এবং অন্য ইসলামিক দলগুলো একরকম বলছে। বিএনপি হয়তো চাচ্ছে বা জানি না, বিএনপি বলেছে যেহেতু তাদের এখন পর্যন্ত তারা বৈধ নির্বাচনী দল, তারা আসবে কিনা সে বিষয়ে আমাদের মতামত নেই, সেটা নির্বাচন কমিশন জানবে। তো তার আগে একটু জানতে চাই যে এই যে নির্বাচনী জোট হওয়ার যে সম্ভাবনাগুলো দাঁড়িয়েছে এখন, যেহেতু নির্বাচন খুবই কাছে, মূলত সবাই এখন নির্বাচনমুখী, কাকে কোন দিকে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের আবারও ধন্যবাদ। আসলে এটা জোটের বিষয়টা পরিষ্কার হবে কিন্তু আরও পরে। তারপরেও আমার যে বিবেচনা, বিএনপি কিন্তু ছোট একটা জোট করেই রেখেছে। আপনি জানেন বোধহয় বিএনপির সঙ্গে কিছু দল আছে, যেমন নাগরিক গণ অধিকার পরিষদ বা মান্নাবাইট দল। গণ অধিকার পরিষদ নিয়ে তো এখনো একটু ধোঁয়াশা আছে, কিন্তু তারা দুদিকেই পা দিয়েছে। একদম 5ই আগস্টের পরেই বলে দেয়া ছিল বিএনপির হাইকমান্ড থেকে যে তাদেরকে একবার আমরা শুনলাম যে দুটি আসনও ছেড়ে দেওয়া হলো, এই আসনগুলোতে তাদেরকে সহযোগিতা এবং রাশেদকে, সেটাও কিন্তু পরে আমরা একটু দেখছি। যাই হোক, তার বিএনপির যে আমরা দৃশ্যত যেটা দেখছি যে বিএনপির তার যে অ্যালায়েন্স ছোট ছোট দলগুলো, নাগরিক ওই জোনায়েদ সাকি বা অন্যান্য, তাদের সঙ্গে তার একটা তো আছেই, গাঁটছড়া বেঁধেই আছে। এর বাইরে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি বোধহয় ইদানিং এনসিপির সঙ্গেও তারা একটা রিলেশন ডেভেলপ করার চেষ্টা করছে বা একটা জোটে আনার একটা চেষ্টা করছে। সেটা কতটুকু সফল হয়েছে কি হয়নি আমি জানি না, এটা শারমিন ভালো বলতে পারবেন, সে যেহেতু এনসিপি নেত্রী। কিন্তু আমাদের কাছে মনে হয়, এবং একসময় এনসিপিকে বলা হতো যে এনসিপি সম্পর্কে পারসেপশন এরকম হয়েছিল যে এটা আসলে জামাতেরই একটা বি টিম, এটা জামাতেরই তৈরি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু
আপনি লক্ষ্য করেছেন কি না, মাঝে নাহিদ ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছিল, তার একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে। সেই স্ট্যাটাসের পরে যে ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল সেটাকেও তারা মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। না ওইটা না, জামাতকে নিয়ে তো ডাইরেক্ট একটা আক্রমণ করে স্ট্যাটাস দিছিল যে পিআরটা জামাতের আসলে একটা ব্ল্যাকমেইল, এটা ব্ল্যাকমেইলিং ছিল, সঙ্গে ওই কথাটাও ছিল জি, যে পিআর এটার দাবি এটা জামাতের ব্ল্যাকমেইল। আসলে হলো তারা এটা কিছুই চায় না, বিএনপির উপরে রাজনৈতিক চাপ বাড়ানোর জন্যই তারা এই পিআর ইস্যুটা নিয়ে আসছে, এবং ঐকমত্য কমিশনের আলোচনায় তারা কখনো পিআরের কথা বলেনি। যখন একটা জুলাই সনদ প্রায় ফাইনাল হয়ে গেছে তখন তারা পিআর নিয়ে কথা বলছে। এই নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পরে জামাতের জন্য এত বড় ভয়াবহ বক্তব্য বিএনপিও দেয়নি গত এক বছরে। সুতরাং এটা ক্লিয়ার হয়ে গেছে যে না, এনসিপি আসলে জামাতের বি টিম বা জামাতের অংশ ইত্যাদি ইত্যাদি বলা হতো তা না, এনসিপি একটি স্বাধীন এবং নিজস্ব চিন্তা করা একটা দল, এটা পরিষ্কার হয়ে গেছে তার ওই বক্তব্যের পরে। সুতরাং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনসিপিটি অন্তত জামাতের জোটে যে নাই এটা মোটামুটি পরিষ্কার। এখন জামাত কিন্তু একটা জোট করার চিন্তায় আছে, যে আপনি জোটের কথা বললেন, জামাতের নির্বাচনী জোট যেগুলো আমরা দেখছি যে ইসলামী লাইনের যেসব দল আছে, ইসলামী লাইনের দলের মধ্যে ইসলামী আন্দোলন আছে, আরও ছোট ছোট কিছু দল আছে, কিন্তু সেখানেও জামাতের কিন্তু একটা বড় বাধা। কোথায় বাধা? আপনি নাহিদ ইসলামের ওই বিবৃতির একদিন না 2 দিন পরে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন জামাত সম্পর্কে। সেটাও কিন্তু আরেকটা ভয়াবহ স্টেটমেন্ট, যে জামাতে ইসলামী আসলে কোনো ইসলামী দল না, জনগণ যেন বিভ্রান্ত না হয়, এটা মওদুদি ইসলাম। সুতরাং জনগণ যেন বিভ্রান্ত, যারা রোজা এবং পূজাকে এক বিবেচনা এক করে ফেলে তারা ইসলাম। সুতরাং তো জামাত যে ইসলামী সংগঠনগুলো নিয়ে যে দল করতে চায়, জোট করতে চায়, সেই জোটের ক্ষেত্রে আপনার হেফাজত তো একটা বড় সংগঠন, এটা তো আপনি অস্বীকার করার উপায় নেই। কওমি মাদ্রাসা কেন্দ্রিক যত আছে সব তো হেফাজতেরই সদস্য। সুতরাং জামাতের এই জোটটা কতটুকু সফল হবে আমি ঠিক জানি না। এখন আরেকটি জোট ইদানিং এগোচ্ছে, সেটাই আমি দেখছি যে এবি পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, আরো কিছু ছোট ছোট দল, গণ অধিকার পরিষদ মাঝে শুনলাম যে এনসিপির সঙ্গে একীভূত হয়ে যায়, এরকম একটা আওয়াজ শুনলাম, কিন্তু পরে দ্বন্দ্বের কারণে সেটা হয় নাই। বা এনসিপি কিন্তু তখন তাদের বক্তব্য পরিষ্কার করেছে যে না, কারোর সঙ্গে আমরা একীভূত হতে পারি, কিন্তু দলের নামটা হতে হবে এনসিপি। মানে এটা ভেঙে চুরে গণ অধিকারের অর্ধেক আর এনসিপির অর্ধেক নিয়ে একটা, তো এনসিপির ওই বক্তব্য দেওয়ার পরে আমার মনে হয় যে একীভূতকরণ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। তবে এখন জোটের ব্যাপারে এবি পার্টির একটা আলোচনা আছে, মানে থার্ড একটা জোট করা, মানে বিএনপির বলয় জামাতের বলয়ের বাইরে আর একটা থার্ড জোট করার একটা আলোচনা আছে। এখন পুরো জিনিসটাই আসলে নির্ভর করছে জামাতের বাইরে গিয়ে যে জোট হবে সেটা তো আসলে খুব একটা আপনার ভোটের মাঠে খুব একটা কার্যকরী সেটা হয়তো হবে না, কিন্তু একটা আওয়াজ তো তুলতে পারবে। আর আপনি বলছিলেন জাতীয় পার্টির কথা, জাতীয় পার্টির আমি তো মনে করি যে জাতীয় পার্টির নির্বাচনে আসতে তো কোনো বাধা নেই, জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি, সেটা সালাউদ্দিন আহমেদ বলেছে। হ্যাঁ, নিষিদ্ধ করা হয়নি, যদিও জামাত সহ কয়েকটা দল তাদেরকে নিষিদ্ধ করার দাবি করছে, কিন্তু আমি এই দাবিও সমর্থন করি না। কেন সমর্থন করি না? ভাই, কতগুলো দল নিষিদ্ধ করবে না? আওয়ামী লীগ তো এমনিতেই নিষিদ্ধ আছে, তো আরো যদি নিষিদ্ধ করে তখন নির্বাচন নিয়ে কিন্তু জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে তাদের জবাব দিবে, তাদেরকে। মনিরা শারমিন, আমাদের শাহিন চৌধুরী বলছিলেন যে জামায়াতের বি টিম ভাবা হয়েছিল এনসিপি কে, এবং আমরাও এবং জনগণ এবং বিভিন্ন সময় গণমাধ্যমে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখেছি যে সবাই ভেবেছিল যে জামায়াত এনসিপি হয়তো একটা জোটের দিকে এগোচ্ছে, কিন্তু শাহিন চৌধুরী যেটা বললেন, আমরা দেখেছি যে এই জুলাই সনদে সাইন করার কথা ছিল না জামায়াত ইসলামের, ঠিক সেই সময়ে তাদেরকে আবার দেখা গেল যে তারা গিয়ে সাইন করলো, তারপরেই নাহিদ ইসলামের পোস্ট আমরা দেখলাম জামায়াতকে নিয়ে, এবং এরপর থেকে দুই দলের মধ্যে মনে হচ্ছে যে বিভাজন ধীরে ধীরে বাড়ছে। তবে আবার তো আমরা এও জানি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। শেষ পর্যন্ত আসলে আপনারা কোন দিকে জোটে যাওয়ার চিন্তা করছেন বা কোন কোন বিষয় ভেবে জোটে যেতে চান? আচ্ছা, জামায়াত নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে জামায়াতের বি টিম ভাবা হতো, এটি আসলে বিষয়টা এমন না যেটা সবাই ভাবতো। এটি একটি রাজনৈতিক রেটরিক বলবো। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে এই রেটরিকটা চালুই করেছে বিএনপি,
যাতে জামাত আমাদের এক ধরনের ইসলামপন্থী দল হিসেবে ট্যাগ করা যায়। এবং আবার ওই দিক থেকে মজার বিষয় হচ্ছে যে জামাত আবার আমাদের একটু ট্যাগ করতে চাইতো যে আমরা একটু বামপন্থী সংগঠন এই ধরনের। তো সেই জায়গা থেকে যে এই ধরনের আলোচনা ছিল, কিন্তু আর যেই বিষয়টা আপনি বললেন যে সনদ স্বাক্ষরে জামাতের যাওয়ার কথা ছিল না, এবং তারপরেই আসলে নাহিদ ইসলামের স্ট্যাটাস, বিষয়টা আসলে এরকম না। আমরা কিন্তু দলীয়ভাবে আমরা যখন আসলে বিভিন্ন জায়গায় কথা বলতাম বা আমরা ইন্টারনালি দলের মধ্যে যখন কথা বলতাম, আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই সরব ছিলাম যে স্বাভাবিকভাবেই যে যখন আমরা রাজনীতি করি অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি, অন্যান্য রাজনৈতিক দল কেমন রাজনীতি করছে বা তাদের আসলে মোটিভটা কি, এই জিনিসগুলো তো অ্যানালাইসিস করা হয়। তো জামাত তো আসলে পুরাটা সময়ই প্রক্সি রাজনীতি করেছে এক ধরনের, এবং কারোর সাথে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই এক ধরনের বিষয় তারা ফলো করেছে। যেমন আমরা যখন নানান বিষয়ে সরব হয়েছি, যেমন আমরা যখন বলেছি ডিজিএফআই সংস্কার, তখন জামাত কোনো কথা বলে নাই। উল্টে জামাতের আমিরকে তখন বলতে শোনা গেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে দুটি দল বা সংগঠন, সেটা হচ্ছে একটি জামাত ইসলাম আর একটি বাংলাদেশ সেনাবাহিনী। এবং তারা কিন্তু এই বিষয় নিয়েও সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য কিন্তু তারা টু শব্দটি করে নাই, কারণ এটা তো আসলে প্রক্সি রাজনীতির একটা ধরন। যেমন এটার জন্য তো আসলে এনসিপি বলার জন্য আছেই, এনসিপি যখন বলছে তখন তাদের আর বলার প্রয়োজন নাই, অথবা এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলছে, এবি পার্টির ফুয়াদ বলছে, রিস্কগুলো তো ওনারাই নিচ্ছে। সুতরাং মানে জামায়াতের কোনো রিস্কের মধ্যে তারা আসলে জানে, তারা রাজনীতিটা খুবই সুকৌশলে এগিয়েছে, এবং এটি এক ধরনের রাজনৈতিক প্রতারণা যে আপনি আসলে কোনো রিস্ক নেবেন না কিন্তু ফলটা ভোগ করবেন। এটি খুবই রাজনৈতিকভাবে আসলে এটি হয়তো কিছু সময়ের জন্য আপনাকে এক ধরনের রাজনীতির মাঠে সরব থাকলেও আলটিমেটলি যখন রাজনীতির যারা বেশি রিস্ক নেয় তারাই কিন্তু সত্যিকারের ফলটা ভোগ করে, সেখানে আপনি পিছিয়ে যাবেন। তো জামায়াতের রাজনীতি প্রথম থেকেই আমাদের মধ্যেই সমালোচনাটা ছিল যে তারা আসলে এক ধরনের প্রক্সি রাজনীতি করছে। এবং আরও একটি ব্যাপার, আমরা যখন বলেছি নতুন সংবিধানের কথা, এই মুজিববাদী সংবিধান কিন্তু সবচেয়ে গলার কাটা হচ্ছে জামায়াতের, কিন্তু জামায়াত কিন্তু কখনো আপনি দেখবেন না জামায়াত এই নতুন সংবিধানের কথা কিছু বলেছে বা মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান কখনো দেয়নি, কারণ এটার জন্য তো এনসিপি আছেই, এনসিপি তো বলছেই, এনসিপি ডেলিবারেটলি বলছে নতুন সংবিধানের কথা, সুতরাং তার আর বলার প্রয়োজন হয় নাই এবং কারোর সাথেই তাহলে শত্রুতা হলো না। সুতরাং এই ধরনের রাজনীতি তারা করেছে। এই বিষয় নিয়ে আমরা আমাদের সর্বশেষ নাহিদ ইসলাম তার বিশ্লেষণ প্রকাশ করেছে। আপনারা আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে জোটে যেতে চান, কি বিষয়গুলো হলে মানে আপনারা কার সঙ্গে মিলে গেলে বা কিভাবে মিলতে পারে আপনাদের সঙ্গে? নির্বাচনী জোটের বিষয়ে কিন্তু মানে দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট, কারণ এখনো তো আসলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে জুলাই সনদটার বাস্তবায়ন পদ্ধতিটা কেমন হবে, এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে কারা কীরকম মানে মতাদর্শ তারা দেখাচ্ছে বা তারা কীরকমভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, বা এখানেও কিন্তু নানান ধরনের জটিলতা আছে, কারণ নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে দেওয়া আছে সেগুলো কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে না মানার একটা সুযোগ আছে। সুতরাং এই মুহূর্তে আমরা এনসিপি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক জায়গাটা শক্ত করছি অলরেডি, এবং আমাদের ফার্স্ট উইক অফ নভেম্বর আমাদের মানে এরকম ইচ্ছা আছে যে আমাদের 495টা যে উপজেলা আছে উপজেলার কমিটিগুলো হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে নির্বাচনী জোটের ক্ষেত্রে তো আসলে এক ধরনের আলোচনা তো সব দলের সাথেই থাকে, এটা একটা আমাদের যেহেতু একটা রাজনৈতিক লিয়াজো কমিটি আছে, তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু রেগুলার বিভিন্ন দলের সাথে বসছে, আলোচনা করছে, কিন্তু এটা আসলে এখন বলা মুশকিল, এই মুহূর্তেই বলা মুশকিল। তবে অবশ্যই আমরা বাংলাদেশের গণতান্ত্রিক যেই পরিবর্তন, এই পরিবর্তনের পক্ষে আসলে যেই দলগুলো সবচেয়ে বেশি সরব তাদের সাথে আমরা হয়তো যদি জোট করা হয় সেই ক্ষেত্রে সেটা অবশ্যই প্রাধান্য পাবে। এবং একটা বিষয় দেখেন যে এমন না যে আসলে বড় দল হিসেবে বিএনপির সাথে অথবা জামাতের সাথে আমাদের জোট করতে হবে, এই জায়গাটা এত বেশি গুরুত্ব আমরা দিচ্ছি না এই কারণেই যে আমার তো মনে হয় যে বিএনপি জামাত কেউই একা সরকার গঠন করতে পারবে না,
কারণ মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো তাদের কারোর না কারোর সাথে মানে জোট করেই আসলে সরকার গঠন করতে হলে হবে। এনসিপি যেদিকে থাকবে হয়তো সেদিকে এনসিপি একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, NCP একটা সেটাকে বড় নিশ্চয়ই factor। আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। সেটা আসলে কার সাথে জোট কতগুলো করলে আসন আমাদের- চাইবেন এবার আপনারা যখন জোট হবে, যদি না, আগে না, থেকে জোট একটু হবে জানতে এটা তো চাই। আগে থেকে আসলে আমি বলছি না। দেখেন এনসিপি যার সাথে জোট যার সাথে করবে, জোট হোক, আমি কতগুলো বলি একটু, সেটা আসন হচ্ছে যে চাইতে পারেন? এনসিপি যার সাথে জোট করবে তার সেই ক্ষেত্রে এনসিপি নিজের লাভটা দেখবে অবশ্যই দেখবে। এবং নিজের লাভটা বলতে শুধুমাত্র আসন সমঝোতা না, আমি এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এনসিপির নিজেরও তো আসলে একটা রাজনীতি আছে, সেই রাজনীতির বিষয়ে তো নেগোসিয়েশনটা হবে যে এনসিপির নিজের আমরা একটা একটা image বিরতির আছে। পরে এসে আবারও বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, আবারও একটু ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক জোট নিয়ে। শাহিন চৌধুরী, আপনার কাছে যেতে চাই। আজকে দুটো বিষয় আপনার কাছে প্রশ্ন রাখবো। তার আগে যদি আপনি শারমিন ওনার কিছু কথার উত্তর দিতে চান, দিতে পারেন। আজকে একটা পত্রিকার বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ রাজনীতিবিদরা বিভিন্ন জন অংশগ্রহণ করেছিলেন এবং তারা সেখানে বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা যদি ঠিক না থাকে, যেটা গত 17 বছরে ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি সাংবাদিক হিসেবে এই বিষয়টা একটু বলবেন যে এই মুহূর্তে গণমাধ্যমের কি অবস্থা, আপনারা কেমন কতটুকু স্বাধীনভাবে কাজ করছেন? আর আমার পরে আরেকটা প্রশ্ন আছে, আপনি যদি এটা একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি আমার সহ আলোচকের ওই নির্বাচন নিয়ে একটু জবাব দিয়ে তারপরে আপনার মূল জায়গায় আসি। সেটা হলো যে মনিরা শারমিন বলতেছিলেন যে এককভাবে আমার মনে হয় তার বিবেচনায় যে কারোর সরকার গঠন করার ক্ষমতা নেই, বিএনপি বা জামাত কারোর, বা এনসিপি যে জোটে যাবে সেই জোটটাই হয়তো তার একটা সরকার ফ্যাক্টর গঠন হিসেবে কাজ factor করবে হবে। আগামী নির্বাচনে। এটা ঠিক যে এনসিপি যেহেতু আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল জুলাই অভ্যুত্থানে, তারা যে জোটে যাবে সেই জোটের ওয়েটটা তো বাড়বে, এটা তো সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এককভাবে যদি ধরেন বিএনপি এবং জামাত, এই দুইটা দল, জামাত যতই বাগাড়ম্বর করুক, জামাত কি বিএনপির প্যারালাল কোনো রাজনৈতিক দল? বিএনপির প্যারালাল রাজনৈতিক দল ছিল মাঠে আওয়ামী লীগ। জামাত কিন্তু বিএনপির হাঁটু পর্যন্ত আসে না, সত্যি কথা বলতে। এবং আমরা তো আমাদের মাঠ পর্যায়ে কিন্তু খবর বিশ্ববিদ্যালয় রাখি। নির্বাচনগুলো নিয়ে তো জামাত অনেক সেটাও বেশি আমি বলবো, আশাবাদী। অনেকেই বলবো মাঠ পর্যায়ে আমরা খবর রাখি, তো তাদের কনফিডেন্স অনেক বেশি। জামাতের এখনো পর্যন্ত জামাত একটি গোষ্ঠীর রাজনৈতিক দল, এটা মাস পিপুলের দল না। কিন্তু বিএনপির যত দুর্নাম থাকুক, যতই থাকুক, বিএনপি ধানের শীষ, ভোট দেওয়ার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে আছে। আমি যদি আমার গ্রামের বাড়িতে যাই, ধরেন আমার মানিকগঞ্জের একটা প্রত্যন্ত এলাকা, এটা উত্তরারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখানে ওই বিদ্যালয়ে যারা ভোটার, ওইখানে টোটাল জামাতের 200 কর্মী আছে কিনা আমি সন্দিহান। ওখানে বিএনপির আছে কয়েক হাজার। এটা গ্রাম বাংলা বিভিন্ন জায়গায়। সুতরাং এটা বিএনপি এককভাবে ক্ষমতা না, 2/3 মেজরিটি পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে। কিন্তু অবশ্যই এনসিপি যার সঙ্গে যাবে সেই ওয়েটটা বাড়বে। এনসিপি বিএনপির সাথে গেলে বিএনপি আরও ভালো করবে, জামাতের সঙ্গে গেলে তাদের যেটা বর্তমান অবস্থান তার থেকে আরেকটু ভালো করবে। এটা স্বাভাবিক, এটা আমি একমত এনসিপির এই ইয়ের ব্যাপারে। কিন্তু আপনি যেটা আসছেন বিশ্ববিদ্যালয় নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনোই প্রভাব ফেলে না। যদি বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে ভূমিধস বিজয় শিবিরের, তাহলে তো জামাত 2/3 মেজরিটি পাওয়ার কথা, ইলেকশন দেন, জামাত তো 2/3 মেজরিটি পাওয়ার কথা। কিন্তু জামাত নিজেও জানে যে ওই বিজয়ের মধ্যে একটা গরমিল আছে। কি গরমিল আছে শুনে নেন। ওখানে গরমিলটা কি? গরমিলটা হলো, আমি এর আগেও একদিন RTVর একটা টক শোতে বলছিলাম, সেই দিন বলার পরে সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি প্রার্থী ওই যে উমামা ফাতেমা, সেদিন গিয়া হ্যান্ড কাউন্টিং করার জন্য আবেদন করছে ওই আমার টক শো শোনার দিনই। কারণ এই দুইটা এখানে ম্যানিপুলেট করেছে জামাত, এটা অনেকে ধরতেই পারে নাই, আমি জানি। সেটা হলো কি, এক হচ্ছে তারা ছাত্রলীগের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে, শেখ হাসিনারও একটা নির্দেশ ছিল, সেটা একটা। আর দ্বিতীয় হলো এই যে ভোট কাউন্টিং মেশিন, এটা একটা ফল্টি জিনিস। এটা তো নীলক্ষেত থেকে করা হয়েছে, আমরা শুনলাম কি কি ব্যালট ছাপানো হয়েছে। না সেটা তো আছে। ভোট কাউন্টিং মেশিনটা হলো যে এইটা এই সিস্টেমের সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি আপনি পারচেস করে ফেলতে পারেন মোটা অঙ্কের টাকা দিয়ে, তার একটা প্রোগ্রাম দিয়ে দেবে, এই প্যানেলের পক্ষে 65% ভোট যাবে, এই প্যানেলের পক্ষে 35, এই 25, এই 10, সেইটাই আসবে রেজাল্ট। সুতরাং এইটা ইয়ে না। আর জাতীয় নির্বাচনে কিন্তু এটা নাই।
জাতীয় নির্বাচনে হ্যান্ড কাউন্টিং করে কেন্দ্রেই ফল ঘোষণা করতে হবে। যে কারণে এই যে 4টে বিশ্ববিদ্যালয়ে এত ভালো রেজাল্টের পরেও জামাত কিন্তু নির্বাচন বিলম্বিত করতে চায়, এই মুহূর্তে জাতীয় নির্বাচন চায় না, তাহলে তো তাদের এখনই চাওয়া উচিত, তারা তো ইয়ে করবে। সুতরাং এটা কোনো বিষয় না। এখন আসলে গণমাধ্যম, একটু ছোট করে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমি ব্যক্তিগতভাবে মনে করি গণমাধ্যম এখন অবাধ স্বাধীনতা ভোগ করছে, এবং এই স্বাধীনতারও আমি কিছুটা বিরুদ্ধে। কেন? যার যা ইচ্ছে তাই লিখছে, এবং ইয়েদের নিয়ে, উপদেষ্টাদের নিয়ে যেভাবে ব্যঙ্গ করে নিউজ করা হচ্ছে, দুর্নীতির কথা বলা হচ্ছে, কোনো প্রমাণও নাই, এটা বলা হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো এটা তো একেবারে ভয়াবহ একটা জিনিস। আমি কোনো কিছু আমি নিয়ন্ত্রণ করার পক্ষে না, কিন্তু স্বাধীনতা আমি মনে করি সেলফ সেন্সর, যেটা আমি দায়িত্বশীল সাংবাদিকতা, সেটাও কিন্তু আমাদের করতে হবে। এটা বড় পত্রিকাগুলো করে, প্রথম আলো বা অন্যান্য করে, কিন্তু আপনি একটু নিচের লেভেলে যান, দেখবেন যে সেই কোনো বালাই নেই, যা ইচ্ছে তাই লিখে দিচ্ছে। সুতরাং আমরা একটু সেই বিষয়ে আমি মনে করি আমাদের সাংবাদিক হিসেবে আমাদের এইটা দায়িত্ব আছে। মনির শারমিন, একটু বলতে চাই, ধর্ম এবং রাজনীতি মিলিয়ে আসলে বিভিন্ন রকমের কথা হচ্ছে। আজকে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখলাম, অনেক জায়গায় কথা হচ্ছে, ইসলামিক দলগুলো বলছে যে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না, এবং কেউ কেউ আবার বলছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেব এবং সেই ব্যবস্থা করব। আসলে এনসিপি কি ধরনের চিন্তাভাবনা করছে? যেহেতু আপনারাও বলছেন, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহকে বলতে শুনছি যে আগামী নির্বাচন হলে অবশ্যই এনসিপি ক্ষমতায় আসবে। যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে আপনাদের এই ধর্ম এবং রাজনীতিকে আপনারা কি মিলিয়ে ফেলবেন, নাকি যেটা যেখানে যার জায়গা সেখানে রাখবেন? দেখেন, ধর্ম এবং রাজনীতি দুইটার জায়গা স্বতন্ত্র। মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি আসলে আরও ভয়াবহ, এবং এটা আসলে যেমন জামায়াতের যেরকম এক ধরনের মানে চিন্তা যে এখানে গানের শিক্ষক রাখা যাবে না, এখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা তো আসলে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার ধর্ম শিক্ষার যেরকম প্রয়োজন আছে, আমার বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের যারা নতুন প্রজন্ম, তাদের সেটা বোঝার বা জানার সেই সুযোগটাও দিতে হবে। সুতরাং ধর্ম এবং সংস্কৃতি এই দুটাকেও আসলে একসাথে করা যাবে না। আর ধর্ম নিয়ে রাজনীতি করা, সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার। এবং বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশে এই মোর দ্যান 90% মানুষ এই মুসলিম হলেও তারা কিন্তু এই জামায়াতের যেই আসলে রাজনীতি, যে এক ধরনের খেলাফত কায়েম করা এবং ইসলামিক স্টেট বানানো বা ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। সুতরাং এই জায়গা থেকে আসলে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ ইসলামকে সম্মান করে, তারা লিবারাল এক ধরনের ইসলাম পালন করে, কেউ কেউ তাদের মতো করে ইসলাম পালন করে, কিন্তু সেই জায়গা থেকে তারা ধর্ম নিয়ে আবার রাজনীতিটা পছন্দ করে না। সুতরাং এই বাংলাদেশের মানুষের পালস বুঝে যারা আসলে রাজনীতি করবে, তারা কখনোই ধর্ম এবং রাজনীতি বা সংস্কৃতিকে মিলাবে না। সংস্কৃতির জায়গায় বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে কালচার, সেই কালচার নিয়ে এক ধরনের গান হবে, কবিতা হবে, এবং সেখানে গজল হবে, সব হবে, কিন্তু অবশ্যই সেটা তার জায়গায়, এবং ধর্মটা তো অবশ্যই ধর্মের জায়গায়। সুতরাং এই দুটোর মধ্যে যেরকম কোনো মানে এক করে মিলানো যাবে না, বা একটার বদলে আরেকটা, এই ধরনের রাজনীতি আসলে অন্তত এনসিপি করবে না। এনসিপি যেই ধরনের রাজনীতি করবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে রাজনীতি, বাংলাদেশের মানুষ যেভাবে করে ইসলাম পালন করে সেরকম সেইভাবেই করেই তারা করবে, এবং বাংলাদেশের মানুষের যে কালচারাল যে সাইডটা সেটা, এবং এনসিপি তো আরও মনে করে যে বাংলাদেশের মানুষের যে কালচারটা, এটি আরও যেই আমি যদি বলি সোনালী ঐতিহ্য যেটা ছিল কালচারালি, আমাদের নদীগুলো নিয়ে, আমাদের নানান ধরনের ঐতিহ্য, আমাদের নৌকা বাইচ থেকে শুরু করে এই বিষয়গুলো আরও সামনে আনা দরকার। সুতরাং এইভাবে করে আসলে রাজনীতি করলে আমি মনে করি সেই রাজনৈতিক দলই আসলে তাদের মানে গ্রহণযোগ্যতা হারাবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যদি একটু যোগ করতে চান। ধর্মীয় রাজনীতি নিয়ে আমি বলি, শারমিন খুব ভালো ব্যাখ্যা দিয়েছে, ধন্যবাদ। আমি তার এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। আমি আরো একটু যোগ করি যে আমাদের দেশের মানুষ যে ধর্মীয় রাজনীতিটা যে পছন্দ করেন না, তার একটা প্রমাণ হলো মানে ধর্মকে নিয়ে রাজনীতি করা, ব্যবসা করা, সেটা যে পছন্দ, তার একটা প্রমাণ হলো আপনি এক সপ্তাহ আগে সারা দেশে লালন উৎসব হয়েছে, আপনি জানেন, 3 দিন ব্যাপী। এটা কিন্তু সরকারি প্রোগ্রাম ছিল, এবং উত্তরাঞ্চলের একটি জেলায়, কুষ্টিয়া না, সারা দেশে, উত্তরাঞ্চলের নওগাঁর দিকে একটা জেলায়, প্রত্যেক জেলায় হয়েছে শিল্পকলার একাডেমির অধীনে একটা জেলায়
ওখানে তৌহিদি জনতার ব্যানারে লালন উৎসবে হামলা করা হয়েছে, কিন্তু দেখা গেল যে এলাকার সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে গিয়ে এই তৌহিদি জনতার ব্যানারে যারা হামলা করেছে তাদের তাদের প্রতিহত বেধড়ক করা পিটুনি দিয়েছে। তার মানেটি কি? এই যে তৌহিদি জনতার নাম ব্যবহার করে আপনি আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, লালন, রবীন্দ্রনাথ অমুককে আপনারা ইয়ে করবেন, বর্জন করবেন, সেটা চলবে না। সেই বক্তব্যটাই মনিরা শারমিন দিয়েছে, আমি একমত। এবং আমি মনে করি এই পালসটা যদি যে দল বুঝতে না পারবে তাদের শাহিন চৌধুরী, আসলে আমাদের আরো অনেকগুলো আলোচনার বিষয় ছিল, আমাদের সময়ের অভাবে আমরা করতে পারলাম না। শাহিন চৌধুরী এবং মনিরা শারমিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।